স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আসলে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত আর উদ্বেগজনক বৈশ্বিক ঘটনা। হুম পুরো বিশ্বই আসলে এই সংঘাতের দিকে তাকিয়ে আছে। একদম। আজ আমরা ইরান ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে সংঘাতের ৭ম দিন চলছে, আর এর প্রভাব এটা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই আর। না, এটা এখন পুরোপুরি একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ঠিক। তো আজকের আলোচনার মূল ফোকাস থাকছে যুদ্ধের ময়দানের ভয়াবহ চিত্র, বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল প্রতি শুনলে অবাক লাগতে পারে $১৫০ পৌঁছনোর যে একটা ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়েছে সেটা। হ্যাঁ, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ওই নিঃশর্ত আত্মসমর্পণ বা আনকন্ডিশনাল সারেন্ডারের দাবিটাও আমরা বিশ্লেষণ করব। রাইট। আর এই যুদ্ধাবস্থার মাঝে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার কার্য, সামগ্রিক যে মানবিক সংকট তৈরি হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তবে আলোচনায় ঢোকার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। অবশ্যই। নিরপেক্ষতার বিষয়টা। হ্যাঁ, আমরা যেসব সোর্স ব্যবহার করছি সেখানে রাজনৈতিকভাবে বেশ কিছু সংবেদনশীল বিষয় আছে। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বা ইরান ও হিজবুল্লাহর অবস্থান। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না। একেবারেই না। আমাদের কাজ শুধু ডেটা আর মূল তথ্যগুলো বিশ্লেষণ করা। এক্স্যাক্টলি। তথ্যের এই বিশাল গোলকধাঁধা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করে আনা, আর এই সংঘাত কিভাবে বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে সেটা সহজ করে বোঝানোটাই আমাদের আজকের মিশন। তো চলুন মূল ঘটনাগুলোতে ঢোকা যাক। শুরুতেই যদি আমরা সামরিক সংঘাতের দিকটা দেখি। হুম হ্যাঁ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে তারা একদিনে ইরানে ৪০০টি লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। 400টি, এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। আর অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। পরিসংখ্যানগুলোকে যদি আমরা শুধু সংখ্যা হিসাবে না দেখে যুদ্ধের তীব্রতা হিসেবে বিবেচনা করি, তবে এর ভয়াবহতাটা স্পষ্ট হয়ে ওঠে। ইসরায়েল আর আমেরিকার দাবি অনুযায়ী তারা এরই মধ্যে ইরানের প্রায় ৬০% মিসাইল ধ্বংস করে দিয়েছে। ৬০%? হ্যাঁ, আর ২৪টা জাহাজ ডুবিয়ে দিয়েছে। সিরাজ আর মোহাবাদ শহরের মতো এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। রিপোর্টগুলো থেকে জানা যাচ্ছে যে মোহাবাদে তাদের সদর দপ্তর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মাত্রার সামরিক অভিযান প্রমাণ করে যে এটা কোনো সাধারণ পাল্টাপাল্টি হামলা নয়। না, এটা প্রতিপক্ষের সামরিক কাঠামোকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা সুপরিকল্পিত ছক। আর এই সামরিক ছকের ভেতরেই একটা শিউরে ওঠার মতো তথ্য আছে। ওই বাংকারে হামলার ব্যাপারটা? হ্যাঁ, ইসরায়েল একটা হামলার ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ৫০টি ইসরায়েলি ফাইটার জেটস সেন্ট্রাল তেহরানের একটা সামরিক কমান্ড বাংকারে একযোগে হামলা চালিয়েছে। সামরিক দিক থেকে চিন্তা করলে এতগুলো যুদ্ধবিমান একসাথে একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টা কিন্তু বিশাল বড় একটা ঘটনা। তা তো বটেই। আর এর পেছনের কৌশলগত গুরুত্বটা বুঝতে হলে আমাদের জানতে হবে ওই বাংকারটার আসল উদ্দেশ্য কী ছিল। কি ছিল সেটা? এই বাংকারটা মূলত তৈরি হয়েছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে রক্ষা করার জন্য। সূত্রগুলো বলছে যুদ্ধের একেবারে শুরুর দিকের হামলাতেই তিনি নিহত হয়েছেন। এখানেই তো একটা বড় ধাঁধা তৈরি হয়। ঠিক বলেছেন। শীর্ষ নেতৃত্বের এমন পতনের পরও তাদের কমান্ড চেন বা কাঠামোগত ব্যবস্থা কিভাবে অক্ষত আছে? আমরা তো দেখছি তারা ভেঙে পড়েনি। হ্যাঁ, উল্টো তারা পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে। জুমার নামাজের পর সরকারি সমর্থকরা রীতিমতো বোমাবর্ষণের ঝুঁকি নিয়েও রাস্তায় নেমে এসে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। তাদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায় যে শেষ বুলেট আর শেষ সৈন্যটি থাকা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। একটা দেশের শীর্ষ নেতা নিহত হওয়ার পরও যখন সামরিক প্রতিরোধ চলতে থাকে, তখন বুঝতে হবে যে সেই দেশের সামরিক কাঠামো কতটা গভীরভাবে প্রথিত বা বিকেন্দ্রীকৃত। একদম ঠিক। আর এই প্রতিরোধের অংশ হিসেবে ইরান যে শুধু আত্মরক্ষা করছে তা কিন্তু না, তারা পাল্টা হামলাও করছে। তেল আবিবের একটা আবাসিক ভবনে আঘাত হানার খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর বীরশেভাতেও ইরানি হামলায় ১৯ জন ইসরায়েলি আহত হয়েছে। কিন্তু এই সামরিক উত্তেজনার সবচেয়ে বড় শিকার তো সাধারণ মানুষই হচ্ছে, তাই না? বিবিসি ফার্সের কাছে তেহরানের বাসিন্দারা যেসব মেসেজ পাঠিয়েছে সেগুলো শুনলে বোঝা যায় মনস্তাত্ত্বিক প্রভাবটা কতটা ভয়াবহ।
সাধারণ মানুষের আতঙ্কটা আসলে কল্পনার বাইরে। একজন বাসিন্দা বলছিলেন যে টানা ৫ মিনিট ধরে তার বাড়ি কাঁপছিল। ভোর ৪টে যুদ্ধবিমানের শব্দে ঘুম ভেঙে যাওয়া বা জানালার কাঁচ ভেঙে পড়ার মতো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ। আর এই সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক বিপর্যয়ের সমান্তরালেই চলছে একটা জটিল রাজনৈতিক সমীকরণ। মানে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থান আর তার বার্তাগুলোকে যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি। ট্রাম্প তো সামাজিক মাধ্যমে ইরানিদের সরকার উৎখাতের আহ্বান জানাচ্ছেন। হ্যাঁ, তিনি সরাসরি নিঃশর্ত আত্মসমর্পণ বা আনকন্ডিশনাল সারেন্ডার এর দাবি তুলেছেন। তার বক্তব্য কোন স্পষ্ট, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তিতে যাওয়া হবে না। কিন্তু ট্রাম্পের এই সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জের যে ডাক, এটা নিয়ে তো তার নিজের দলের ভেতরেই একটা অস্বস্তি কাজ করছে। রিপাবলিকান শিবিরের অনেকেই তো এই ধারণাটা থেকে দূরে থাকতে চাইছেন। এই অস্বস্তির কারণটা কিন্তু পুরোপুরি ঐতিহাসিক। রেজিম চেঞ্জ শব্দটা শুনলেই মার্কিন রাজনীতিতে অবধারিতভাবে ইরাক আর আফগানিস্তান যুদ্ধের সেই ব্যর্থতার ইতিহাস চোখে সামনে চলে আসে। সেই দীর্ঘস্থায়ী যুদ্ধের স্মৃতি। হ্যাঁ, ট্রাম্পের প্রতিরক্ষা টিমের সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এটা ইরাক বা আফগানিস্তানের মতো কোনো রেজিম চেঞ্জ যুদ্ধ নয়। মার্কিন প্রশাসনের ভেতরের কৌশলগত দ্বন্দ্বটা ঠিক এখানেই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। কিভাবে? একদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ হুঁশিয়ারি দিয়েছেন যে সামনের দিনগুলোতে ইরানে মার্কিন হামলা ব্যাপকভাবে বাড়বে, কিন্তু অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবার কংগ্রেসকে অন্য কথা জানিয়েছেন। ঠিক, তিনি বলেছেন যে তাদের মূল লক্ষ্য একেবারে সুনির্দিষ্ট: ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা আর বৈশ্বিক নৌ চলাচলে ইরানের নৌবাহিনী যে হুমকি তৈরি করেছে সেটা নির্মূল করা। মানে এই দুটো ভিন্ন বার্তা প্রমাণ করে যে সামরিক লক্ষ্য অর্জন আর রাজনৈতিক বয়ান তৈরির মধ্যে আসলে কতটা ফারাক থাকতে পারে। একদম তাই। আর এই রাজনৈতিক ও সামরিক ডামাদোলের সরাসরি ধাক্কা গিয়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতির উপর। সংঘাত এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই জানিয়েছে যে একদিনেই তারা ১০৯টি ড্রোন আর ৯টি ব্যালিস্টিক মিসাইল আটকে দিয়েছে। মানে একদিনে এত বিশাল সংখ্যক আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা। পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর কী পরিমাণ চাপ পড়ছে সেটা ভাবলেই অবাক হতে হয়। উপসাগরীয় অঞ্চলে এই হামলার বিস্তার বৈশ্বিক অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। বাহরাইনের প্রধান তেল স্থাপনায় হামলা হয়েছে, কুয়েতে মার্কিন ঘাঁটির কাছে অগ্নিকাণ্ডে ৬৭ জন সেনা আহত হয়েছে। ৬৭ জন? হ্যাঁ, এমনকি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও হামলার চেষ্টা চালানো হয়েছে। এটা কিন্তু ওই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর ফলেই তো পুরো অঞ্চলে জাতীয় নিরাপত্তার সতর্কতা জারি করা হয়েছে। ঠিক, এই হামলাগুলো প্রমাণ করে যে যুদ্ধ এখন একটা সুনির্দিষ্ট ফ্রন্টলাইন থেকে বেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি আর সামরিক কাঠামোকে গ্রাস করছে। আর এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা আসছে তেলের বাজার থেকে। কাতারের জ্বালানি মন্ত্রীর সতর্কবার্তাটা এখানে উল্লেখ করা খুব জরুরি। উনি তো বলেছেন উপসাগরীয় দেশগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তাদের জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবে। হ্যাঁ, আর কাতার ইতিমধ্যেই তাদের গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে শূন্যতা তৈরি হচ্ছে তা পূরণ করার মতো বিকল্প কিন্তু এই মুহূর্তে বিশ্বের হাতে নেই বললেই চলে। বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু গভীরে গিয়ে বোঝা দরকার। হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি চলাচলের পথ। বর্তমানে এই পথটি প্রায় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। ইরান দাবি করছে তারা কেবল মার্কিন বা ইসরায়েলি সংযোগ থাকা ট্যাঙ্কারগুলোই থামাচ্ছে, কিন্তু বাস্তবে ওই পথ দিয়ে সব ধরনের তেলের জাহাজের চলাচল প্রায় বন্ধ। দুবাইয়ের বিখ্যাত পামান্ডেন্সের কাছে তো তেলের ট্যাঙ্কারে আগুন জ্বলতেও দেখা গেছে। হ্যাঁ, আর এই নিরাপত্তার অভাবের কারণেই তেলের বাজার চরম অস্থির হয়ে উঠেছে। অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে ২৫% বেড়ে ব্যারেল প্রতি $৯০ পৌঁছেছে। আর বলা হচ্ছে এটা নাকি খুব শীঘ্রই $১৫০ পৌঁছাতে পারে। এটা খুবই বিশ্বাসযোগ্য একটা সতর্কতা। শুধু অপরিশোধিত তেল তো নয়, এর সাথে পাল্লা দিয়ে সার আর জেট ফুয়েলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানে তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ পৌঁছানোর অর্থ হল বিশ্বের প্রতিটি উৎপাদনমুখী খাত আর পরিবহন ব্যবস্থার খরচ রাতারাতি দ্বিগুণ হয়ে যাওয়া। আর এর প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে বাধ্য। যুক্তরাজ্যে কিন্তু ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলোতে এর প্রভাব স্পষ্ট। সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ৬ পেন্স আর আনলেটেড তেলের দাম ৩ পেন্স বেড়ে গেছে।
যুদ্ধক্ষেত্রে অর্থনীতিকে কিভাবে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এটা তার একটা ক্লাসিক উদাহরণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহকে জিম্মি করে পুরো বিশ্বকে একটা নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য করা হচ্ছে। ট্রাম্প অবশ্য এই প্রভাবকে একটু ছোট করে দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, তিনি তেলের ট্যাঙ্কারগুলোর জন্য পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স প্রস্তাব করেছেন, যাতে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল করতে পারে। কিন্তু এটা বাস্তবে কতটা কাজ করবে? সেটাই বড় প্রশ্ন। সাধারণত যুদ্ধক্ষেত্রে বাণিজ্যিক জাহাজগুলো বিশেষ বীমা ছাড়া চলাচল করতে পারে না। ট্রাম্প যে পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্সের কথা বলছেন সেটা মূলত সরকারি গ্যারেন্টি। কিন্তু ধরুন, যখন কোনো জাহাজের ক্রু জানে যে তাদের মাথার ওপর দিয়ে ড্রোন আর মিসাইল উড়ে যাচ্ছে, অথবা সামনেই অন্য একটা জাহাজে আগুন জ্বলছে, তখন শুধু কাগজে কলমে বীমা করা থাকলে তারা জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ চালাবে কিনা সেটাই তো আসল প্রশ্ন। ঠিক। বীমা হয়তো জাহাজের ক্ষতিপূরণ দেবে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা তো আর দিতে পারবে না। একদমই না। আর ঠিক এই নিরাপত্তার অভাব আর সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার কারণে মানবিক সংকটটা আরও গভীর হয়ে দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে 1,60,000 ব্রিটিশ নাগরিক আটকা পড়েছেন। 1,60,000? কিন্তু সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়ঙ্কর। এই বিপুল সংখ্যক মানুষকে যুদ্ধবিধ্বস্ত বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বের করে আনা, এটা তো কোনো সাধারণ লজিস্টিক্যাল কাজ নয়। না, মোটেও না। এর সাথে আকাশসীমার নিরাপত্তা, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর পলিসি, স্থানীয় সরকারের সহযোগিতা, অনেক কিছু জড়িত। যখন পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় থাকে, তখন সিভিল ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই অসম্ভব পরিস্থিতির একটা বাস্তব উদাহরণ হচ্ছে সোফির গল্পটা। ২৯ বছর বয়সী সোফি বাকিংহামশায়ারের বাসিন্দা, যিনি দুবাইয়ে আটকা পড়েছেন। তার পরিস্থিতিটা বেশ উদ্বেগজনক। মারাত্মক উদ্বেগের মধ্যে দিন পার করছেন তিনি। বিবিসিকে জানিয়েছেন যে ফোনে ঘণ্টার পর ঘণ্টা তিনি শুধু কেঁদেছেন। ব্রিটিশ সরকার আর ব্রিটিশ এয়ারওয়েজের প্রতি চরম হতাশা প্রকাশ করেছেন। তাকে কি কোনো ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়নি? দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের একটা ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। কিন্তু এই বোমা হামলার আতঙ্কের মধ্যে এতগুলো দিন অপেক্ষা করা যে কারোর জন্যই চরম মানসিক যন্ত্রণার ব্যাপার। এটা তো শুধু একটা বাতিল হওয়া ফ্লাইটের গল্প নয়, চোখের সামনে যুদ্ধ শুরু হতে দেখা আর পালানোর কোনো রাস্তা না পাওয়ার একটা বিভীষিকাময় অভিজ্ঞতা। বাণিজ্যিক ফ্লাইটগুলোর দিকে তাকালেই বোঝা যায় কেন সোফির মতো মানুষেরা আটকে আছেন। এমিরেটস বলেছে তারা 60% ফ্লাইট চালু করেছে, এতিহাদও কিছু ফ্লাইট পুনরায় শুরু করেছে, কিন্তু কাতার তাদের আকাশসীমা বেশিরভাগই বন্ধ রেখেছে। শুধু তাই তো নয়, কাতার সব ধরনের জনসমাগম বা বিনোদনমূলক আয়োজনও নিষিদ্ধ করেছে। দোহা শহরটা এখন আগের তুলনায় একেবারেই নিস্তব্ধ। যখন একটা দেশের আকাশসীমা বন্ধ থাকে, তখন এয়ারলাইন্সগুলোকে অন্য রুট ব্যবহার করতে হয়, যেটা শুধু সময় সাপেক্ষই না, বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনকও। আর এই কারণেই হাজার হাজার মানুষ বিমানবন্দরে বা হোটেলে আটকে আছেন, দেশে ফেরার প্রহর গুনছেন। উদ্ধার অভিযানের এই চ্যালেঞ্জের পাশাপাশি আমরা যদি যুদ্ধের ভৌগোলিক বিস্তারের দিকে তাকাই, তাহলে দেখব লেবানন ফ্রন্ট এখন এই সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হ্যাঁ, ইসরায়েল তো শুধু ইরানেই নয়, লেবাননেও তাদের সামরিক অভিযান ব্যাপকভাবে জোরদার করেছে। লেবাননের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সেখানে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দাহিয়ে অঞ্চলে ইসরায়েলের অবিরাম বিমান হামলা চলছে। পূর্ব লেবাননে হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাপ্রধানের লক্ষ্য তো এখানে খুব স্পষ্ট, তাই না? হ্যাঁ, তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই দক্ষিণ লেবাননে ইসরায়েলি গ্রাউন্ড ফোর্স বা পদাতিক বাহিনী অগ্রসর হচ্ছে। আকাশপথে বোমাবর্ষণের পাশাপাশি তারা স্থলপথেও এগোচ্ছে। ঠিক, তারা লেবাননের অভ্যন্তরে কৌশলগত অবস্থানগুলো দখল নেওয়ার চেষ্টা করছে। আর এই ব্যাপক সামরিক অভিযানের কারণে লেবাননে বাস্তুচ্যুতির যে চিত্র আমরা দেখছি, সেটা এক কথায় হৃদয় বিদারক। এই মুহূর্তে ৩ লাখ মানুষ সেখানে বাস্তুচ্যুত। ৩ লাখ মানুষ? বাড়িঘর ছাড়া? মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। যারা এখনও বেঁচে আছেন তারা খোলা মাঠে বা আশ্রয় কেন্দ্রগুলোতে রাত কাটাচ্ছেন।
পূর্ববর্তী যুদ্ধের স্মৃতি বিজড়িত একটা পাবলিক স্কোয়ারে মানুষ এখন আশ্রয় নিয়েছে, কারণ আর কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট নেই। দক্ষিণ বৈরুত আর দক্ষিণ লেবাননে ইসরায়েলের এই নজিরবিহীন উচ্ছেদ আদেশের বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। মানুষকে একটা নির্দিষ্ট এলাকা ছাড়া নোটিশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর সেই নোটিশ পাওয়ার পর তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই শুরু হয়ে যাচ্ছে বোমাবর্ষণ। ডুনিয়া নামের এক তরুণীর কথা আমরা সংবাদ প্রতিবেদনে শুনেছি। তিনি তার বয়স্ক বাবা মাকে নিয়ে বাড়ি ছেড়েছেন। তিনি খুব বাস্তবসম্মত একটা কথা বলেছেন। লেবানন এখনই আরেকটি যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয়। প্রতিটি আশ্রয়কেন্দ্র কানায় কানায় পূর্ণ। এই বিপুল সংখ্যক গৃহহীন মানুষের দায়িত্ব কে নেবে? দীর্ঘমেয়াদে তাদের খাবার বা চিকিৎসা কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর স্থানীয় প্রশাসন বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মুহূর্তে নেই। পুরো আলোচনার প্রতিটি স্তরেই আমরা দেখছি এক চরম অনিশ্চয়তা। মানে, একদিকে সামরিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, হাজার হাজার বিমান হামলা আর মিসাইল নিক্ষেপ হচ্ছে। অন্যদিকে তেলের দাম $150 পৌঁছানোর ঝুঁকিতে বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ অর্থনৈতিকভাবে চাপে পড়ছে। এর সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক জটিলতা। ওই যে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি আর রেজিম চেঞ্জের ভীতি মিলে একটা অদ্ভুত অচলাবস্থা তৈরি করেছে। আর সবশেষে এই পুরো সংঘাতে সাধারণ মানুষ যে চরম মানবিক মূল্য চোকাচ্ছে, সেটা লেবাননের খোলা মাঠে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোই হোক বা দুবাইয়ে আটকে পড়া উদ্বিগ্ন বিদেশি নাগরিকই হোক। ঠিক। বর্তমানে আধুনিক বিশ্ব ব্যবস্থা আসলে কতটা ভঙ্গুর, এই সংঘাত যেন তারই একটা স্পষ্ট দর্পণ। মধ্যপ্রাচ্যের একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সংঘাত মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহকে অবরুদ্ধ করে দিচ্ছে। হাজার হাজার মাইল দূরে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়িয়ে নিচ্ছে। কিন্তু এই গভীর আলোচনা শেষে একটা সম্পূর্ণ ভিন্ন আর দীর্ঘমেয়াদী চিন্তার অবকাশ রয়েছে। কি সেটা? ধরুন, যদি সত্যি সত্যি তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছায় আর মধ্যপ্রাচ্য বিশ্ববাসীর কাছে একটা স্থায়ীভাবে অনির্ভরযোগ্য ও অস্থিতিশীল জ্বালানি উৎস হিসেবে প্রমাণিত হয়, তবে এর চূড়ান্ত ফল কি হতে পারে? বেশ ভাবনার বিষয়। এই চরম অর্থনৈতিক ধাক্কা কি মানবজাতিকে বাধ্য করবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা পুরোপুরি কমিয়ে ফেলতে? এমনও কি হতে পারে যে এই ভয়াবহ যুদ্ধটি পরোক্ষভাবে বিশ্ব অর্থনীতিকে ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির সবুজ জ্বালানি বা গ্রিন এনার্জি ট্রানজিশনের দিকে ঠেলে দেবে? ওয়াও, এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। আর যদি তাই হয়, যদি পৃথিবী তার বেঁচে থাকার জন্য আর তেলের ওপর নির্ভর না করে, তবে আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মানচিত্র এবং তাদের বৈশ্বিক ক্ষমতা কিভাবে চিরতরে বদলে যাবে? এটা এমন একটা প্রশ্ন যা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থাকে হয়তো নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। অসাধারণ একটা চিন্তার খোরাক। এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় কোনো ঘটনাই আর বিচ্ছিন্ন নয়। একটা অঞ্চলের সংঘাত কিভাবে বৈশ্বিক অর্থনৈতিক শিরা উপশিরায় কম্পন তৈরি করতে পারে আর ভবিষ্যতের রূপরেখা বদলে দিতে পারে, আজকের আলোচনা তারই একটা ক্ষুদ্র প্রয়াস ছিল। চারপাশের এই দ্রুত পরিবর্তনশীল আর অস্থির পৃথিবীতে সঠিক তথ্য আর এর পেছনের কারণগুলো বুঝতে পারাই সবচেয়ে বেশি প্রয়োজন। একদম ঠিক। আগামী দিনে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং বিশ্ব রাজনীতিতে তা কী ধরনের নতুন সমীকরণ তৈরি করে, সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি। আজকের গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। বিদায়।